আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 3 তারিখ আর এখন বাজতেছে 10টা 1। অলরেডি 10টা 1 বাজে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। আজকে 3 তারিখ, মানে আজকে হচ্ছে আমার ফ্লাইট। আর কয়েক ঘন্টা হয়তো আমি আছি দেশে, কয়েক ঘন্টা আমি আমার ফ্যামিলির সাথে আছি। তারপরেই ইনশাল্লাহ আমি নতুন ডেস্টিনেশনে যাব, নতুন ডেস্টিনেশনে পাড়ি জমাবো। কেমন অনুভূতি হচ্ছে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। কিছু বলার নাই। আর সবাই অলরেডি আমাকে সি অফ করার জন্য চলে আসছে, আবার আরও কিছু আসতেছে। মোটামুটি আমাকে সি অফ করার জন্য সব রকম প্রস্তুতি অলরেডি নেওয়া শেষ। আর কিছুক্ষণ পরেই আমি হয়তো বা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। আমার 9টা 20-এর ফ্লাইট, আমি সন্ধ্যা 6টা 6:30টার দিকে হয়তো বা এয়ারপোর্টে ঢুকে যাব। সো আর এই কয়েক ঘন্টা আমি আমার ফ্যামিলির সাথে আছি, দেশে আছি। এই তো, কি আর বলবো। ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে। কাল রাতে সবাই একসাথে বসেছিলাম, অনেক গল্প করছি, অনেক রাত পর্যন্ত জাগছি। এর জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আবার একটু দেরি হয়ে গেছে। অলরেডি আপু রান্নাবান্না করে ফেলছে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে বাকি প্রস্তুতিটুকু নিয়ে ফেলবো, সবার সাথে আবার একটু বসবো, ঠিক আছে। লাস্ট মোমেন্ট যেটা বলে আর কি, লাস্ট মোমেন্টে সবার সাথে একটু বসবো, বসে সবার সাথে কথাবার্তা বলে হয়তো বা 4টা 4:30টার দিকে আমি বাসা থেকে বের হয়ে যাব। দেন আমার খালামনির অফিসের সামনে গিয়ে ওইখান থেকে দেন আমরা এয়ারপোর্টে ঢুকে যাবো আর কি। আমার সাথে আর একজন যাবে, হালিম ভাই। হালিম ভাই 6টা 6:30টার মধ্যে চলে আসবে আশা করা যায়। হালিম ভাইয়েরও ফ্যামিলির লোকজন আসছে। হালিম ভাইয়ের ফ্যামিলির লোকজনের সাথে টাইম স্পেন্ড করতেছে। আমি ওই টাইম স্পেন্ড করতেছি এই সময়টুকু আর কি আমার ফ্যামিলির সাথে। আর কয়েক ঘন্টা আছে মাত্র। আব্বু কি বলবো, আব্বুর মন তো খারাপ। আম্মু তো কন্টিনিউয়াস কান্না করেই যাচ্ছে। কিন্তু কি বলবো, বাস্তবতা তো এইটাই, বাস্তবতাটা তো মেনে নিতেই হবে, তাই না? এই বাস্তবতা মেনে নিয়েই আমারও কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে না যে এমন না, আসলে আমি আমার কষ্টটা না এক্সপ্লেন করতে পারতেছি না, সবাইকে দেখাইতে পারতেছি না। আমার স্ট্রং থাকতে হবে, কিছু করার নেই, আমার স্ট্রং থাকতে হবে। তো দেখা যাক, এই সময়টুকু আব্বুর সাথে একটু টাইম স্পেন্ড করি, আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি। আমার ভাগ্নিরা আছে, ভাতিজা ভাতিজি সবাই আছে আমার কাছে, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করি, করে সবার থেকে বিদায় নিব। ওরা সবাই যাবে, যদিও এয়ারপোর্টে যাবে। দেখা যাক এয়ারপোর্টে বাকি কথা এয়ারপোর্টে হবে আর কি। এয়ারপোর্টে দেখা হবে সবার সাথে। এইটা হচ্ছে আমার বাসা থেকে বের হওয়ার ঠিক আগের মুহূর্তে। এই মুহূর্তে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে, আমি নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ি। আব্বু আম্মু থেকে শুরু করে সবাই অনেক কান্নাকাটি করছে, আমিও অনেক কান্নাকাটি করছি। কারণ এই মোমেন্টটাতে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। অনেক স্ট্রং থাকার ট্রাই করছি কিন্তু পারি নাই। আসলে এই মোমেন্টটা আসলে পারা যায় না। আর আব্বুকে আমি এই প্রথম এত কান্না করতে দেখছি আমার জন্য। আব্বু কখনো এরকম কান্না করে না। আর এভাবেই আমি আব্বু আম্মুর দোয়া নিয়ে বেরিয়ে পড়ি বাসা থেকে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। এভাবে নতুন ডেস্টিনেশনের পথে আমি আগাই আস্তে আস্তে। আর এয়ারপোর্টে দিকে রওনা দিই। এয়ারপোর্টে অনেকেই আসছিল, সালমন ভাই থেকে শুরু করে আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা তো ছিলই, আমার কাজিনরা আসছিল, রুহান, সিজার, ঠিক আছে, আরও অনেকেই আসছিল, অনেক আত্মীয় স্বজন আসছিল। সবাই অনেক কান্নাকাটি করছে। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমার বড় আপু থেকে শুরু করে বড় আপু, ছোট আপু, ভাবি, আমার ভাগ্নিগুলা, আমার ভাতিজা সবাই কান্নাকাটি করছে। আসলে কি বলবো, ঠিক আছে। এই মোমেন্টটা এরকমই, আমি বুঝি নাই আগে। অনেকের ভিডিও দেখতাম, ঠিক আছে, দেখে তখন কোনো ফিল হইতো না, কিন্তু নিজে যখন এই মোমেন্টটা ফিল করছি তখন আমি বুঝতে পারছি আসলে জিনিসটা কত কষ্টের। অনেক কষ্টের, অনেক কষ্টের ভাই, অনেক কষ্টের। এই মোমেন্টটা আসলে অনেক কষ্টের। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।
এখন অলরেডি হচ্ছে আমি ইমিগ্রেশন ক্রস করে হচ্ছে ওয়েটিং জোনে বসে আছি। এনারা কল করলেই হচ্ছে আমরা বোর্ডিং করব ইনশাল্লাহ। বাংলাদেশের ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পার করতে পেরেছি ইনশাল্লাহ, কোনো ঝামেলা হয়নি। আমাদের দিল্লিতে হচ্ছে আবার ইমিগ্রেশন করতে হবে নতুন করে। যদিও আমাদের ইন্ডিয়ান ভিসা আছে, ডাবল এন্ট্রি ভিসা, আমরা যেটা দিয়ে হচ্ছে অ্যাম্বাসি ফেস করেছিলাম, ওই ভিসাটার মেয়াদ এখনও আছে। সো আশা করতেছি আমাদের কোনো প্রবলেম হবে না। দিল্লি থেকে আমরা হচ্ছে আমাদের প্লেনও চেঞ্জ করতে হবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে এয়ার ইন্ডিয়াতে দিল্লিতে, অ্যান্ড দেন দিল্লিতে আমাদের হচ্ছে 8 ঘন্টা একটা লেওভার আছে, ট্রানজিট আছে। দেন 8 ঘন্টা পরে সকাল 8টায় হচ্ছে আমরা পলিশ এয়ারে উঠবো আর কি। নতুন করে ইমিগ্রেশন করতে হবে। সো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারে ইনশাল্লাহ। বাকি কথা দিল্লিতে হচ্ছে। আমরা এখন ঢাকা থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়াতে আছি। আমরা এয়ার ইন্ডিয়াতে করে দিল্লিতে যাচ্ছি। মাত্রই হচ্ছে আমাদের খাবার দিল। দিস ইজ আওয়ার মিল, ডিনার বলা যায়, ঠিক আছে। দেখি কি কি দিছে, চলেন। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের দিয়েছে। এইটা হচ্ছে সম্ভবত একটা ডেজার্ট আইটেম একটা। এটা হচ্ছে একটা বান, নর্মালি আমরা যে পাউরুটিগুলো খাই সেই বান, ঠিক আছে। এইটা হচ্ছে একটা দই দিচ্ছে ওরা, মাদার ডেইরির ক্লাসিক দই, ঠিক আছে। মেয়াদ আছে এটার, আচ্ছা। একটা পানি দিছে, সাথে হচ্ছে জুসের হচ্ছে অপশন ছিল আমাদের। অপশন ছিল অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, কোক ছিল, আর মনে করেন দুষ্টু পানির অফার ছিল। আমরা অরেঞ্জ জুসই নিয়েছি। আর আমাদের মেইন কোর্স হচ্ছে এইখানে চিকেন রাইস, সাথে একটা আমুল বাটারও দিচ্ছে পান দিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে। আর একটা পানি। এটা হচ্ছে চিকেন রাইস হচ্ছে অলরেডি এখানে হালিম ভাই খুলে ফেলছে। হালিম ভাই খাচ্ছে। কেমন হালিম ভাই, টেস্ট কেমন? ঠিকঠাক। আচ্ছা, আমি একটু চিকেন রাইসটা একটু দেখাই ভাই। হালিম ভাই একটু হাতটা সরান। হারিয়ালি চিকেন টাইপের, ঠিক আছে, খারাপ না। এই যে আমার পাশে আরেকজন আছে, চাঁদপুরের ভাই, উনি সৌদি যাচ্ছে, ওনারও হচ্ছে দিল্লিতে ট্রানজিট। তো উনি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে। এবার আমার পালা, আমিও খাওয়া শুরু করি ইনশাল্লাহ। খাওয়া শেষে দিল্লি গিয়ে একবারে কথা হবে। আল্লাহ হাফিজ। রাইট নাও আমি হচ্ছে দিল্লিতে অবস্থান করতেছি। আমি দিল্লি এয়ারপোর্টে আছি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। দিল্লি এয়ারপোর্টে আছি। তো আমি রাত 11টার দিকে হচ্ছে, দিল্লি টাইম 11টা, বাংলাদেশ টাইম 11:30টার দিকে হচ্ছে আমি দিল্লিতে ল্যান্ড করি। ল্যান্ড করার পর আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন আমরা 3টা 3:30টার দিকে হচ্ছে ভিতরে ঢুকে যাই। কিন্তু আমরা ভিতরে ঢোকার পর যখন আমি বোর্ডিং পাস নিতে গেছি, এখানে এসে একটা ঝামেলা হয়ে গেছে। বলতে হচ্ছে আমাদের ছিল এয়ারলাইন্সটা ছিল হচ্ছে পলিশ এয়ারলাইন্স। আমাদের দিল্লি থেকে হচ্ছে পোল্যান্ডের ওয়ার্সাতে হচ্ছে একটা ট্রানজিট ছিল, দেন ওয়ার্সা থেকে ডিরেক্ট রোমানিয়া। তো যখন আমরা বোর্ডিং পাস নিতে গেছি, তো ওনারা আমাদের বলতেছে আমাদের যে ডি ক্যাটাগরির ভিসা যারা আছে, এটার ক্ষেত্রে পোল্যান্ড সরকার হচ্ছে ওদের বর্ডার রেস্ট্রিকশন করে দিয়েছে। এটা আরও 2 মাস আগে করে দিয়েছে, কিন্তু আমরা কেউ জানি, এবং এয়ারলাইন্সের পক্ষ থেকেও এটা আগে থেকে কাউকে কোনো কিছু জানানো হয়নি।
তো 2 মাস আগে থেকে রেস্ট্রিকশন করে দিয়েছে যে সেনজেনভুক্ত আমরা যে কান্ট্রিতেই ঢুকবো প্রথমে সেখানে আমাদের ইমিগ্রেশন হবে। সো আমরা যদি এখন পোল্যান্ডে আগে ঢুকি, পোল্যান্ডে আমাদের ইমিগ্রেশন হবে, কিন্তু পোল্যান্ড গভর্নমেন্ট এটা ওরা অ্যালাউ করছে না, ওদের বর্ডার রেস্ট্রিকশন করে দিয়েছে। এখন উপায়, অনেক রিকোয়েস্ট করলাম, তো ওনারা বলতেছে না, আপনাদের যদি আমরা পাঠাই তাহলে আপনাদের আবার ফিরতি ফ্লাইটে পোল্যান্ড থেকে আপনাদের আবার দিল্লিতে পাঠিয়ে দেবো উইথ আবার আমাদের এয়ারলাইন্সের পেনাল্টি দিয়ে, ঠিক আছে। সো তারা কোনোভাবেই আমাদের অ্যাকসেপ্ট করলো না, হাতে একটা কাগজ ধরাই দিল, ঠিক আছে, এরকম একটা ফ্যাক্সের কাগজ ধরাই দিল, ঠিক আছে। তো যাই হোক, তারপর পরে আবার কথা বললাম যাদের মাধ্যমে যাচ্ছে আর কি, ওদের সাথে কথা বললাম। কথা বলার পর উনি ইমিডিয়েট এখন হচ্ছে আবার কাতার এয়ারলাইন্সের হচ্ছে টিকিট কেটে দিয়েছে। আমাদের আগের ফ্লাইটটা ছিল 8টা বাজে, হ্যাঁ 8টা বাজে, আর কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটা হবে 10টা 25-এ, তার মানে আরও 2 ঘন্টা আমাদের বেশি ওয়েট করতে হবে। আর এইখানে ট্রানজিট আছে আবার 2টা, এইখান থেকে দিল্লি থেকে দোহা, দোহা থেকে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে দেন হচ্ছে রোমানিয়া, ঠিক আছে। তো এই হচ্ছে সেরকম বিপদে পড়ে গিয়েছিলাম। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কী হয় বাকিটা, আবার কোনোরকম বিপদে পড়তে হয় কিনা আল্লাহ ভালো জানে, দেখা যাক কি হয়। একদম রোমানিয়া না পৌঁছানো পর্যন্ত শান্তি পাচ্ছি না, ঠিক আছে। টোটালি নির্ঘুম রাত কাটতেছে, যদিও ঘুমানোর ট্রাই করতেছি কিন্তু টেনশনে ঘুমোচ্ছে না। দোয়া করবেন সবাই, দেখা যাক কি হয়। मैं ठहरा रहा ज़मीं चलने लगी। আমি মাত্র কাতার এয়ারওয়েজে বোর্ডিং করলাম। আমি কাতার এয়ারওয়েজে বর্তমানে আছি এখন। আমরা হচ্ছে এখন কাতার এয়ারওয়েজে করে হচ্ছে দোহা যাব, দোহা থেকে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে হচ্ছে রোমানিয়া। কাতার এয়ারওয়েজ সম্পর্কে একটু বলতে চাই। কাতার এয়ারওয়েজ হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট একটা এয়ারওয়েজ। ঢুকেই মনে করেন অনেক ভালো লাগতেছে দেখা, কারণ এই কয়দিনে যে বিমানগুলোতে যাতায়াত করছি, এই কয়দিনে বলতে হচ্ছে গতকালকে কিংবা এর আগে যখন ইন্ডিয়া আসছি, সেই বিমানগুলোর তুলনায় এটা অনেক বড়, ঠিক আছে। আর এর ভাইবটাই অন্যরকম, ঠিক আছে, টোটালি অন্যরকম। এর বিজনেস ক্লাস দেখে তো পুরো ফিদা। তারপরে হচ্ছে ইকোনমিতে আমরা আছি, ইকোনমি ক্লাসও অনেক জোস। আমাদের হচ্ছে এই যে একটা পিলো দিছে ঘুমানোর জন্য, একটা পিলো দিছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর এটা হচ্ছে হেডফোন, আর এই তো টিভি এখানে থাকে, টিভি আছে। সো কেউ যদি এখানে মুভি দেখতে চায় মুভি দেখতে পারবে। তো দেখা যাক, এখন এইখান থেকে আমাদের দোহা যেতে হবে। দোহা যেতে মোটামুটি 4 ঘন্টার মতো টাইম লাগবে। সো দেখা যাক, জার্নিটা যাতে ভালো হয়, হোপ ফর দি বেস্ট। এখন কাতার এয়ারওয়েজ থেকে হচ্ছে আমাদের মিল দিয়েছে আর কি, খাবার দিয়েছে। মিলে হচ্ছে ওই মোটামুটি সেম, একটা ভাত দিয়েছে, আর এটা সম্ভবত বাটার, এটা একটা ডেজার্ট আইটেম, এইটাও একটা ডেজার্ট আইটেম সম্ভবত, আমি জানি না। এখানে অরেঞ্জ জুস, একটা পানি, এইটাও হচ্ছে চাপিস, আর এখানে হচ্ছে চিকেন লেমন রাইস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার বলা চলে, ঠিক আছে। কাতার এয়ারওয়েজ থেকে দিয়েছে, দেখা যাক, খাইলে বুঝতে পারবো কেমন টেস্ট। রাইট নাও আমি হচ্ছে এখন কাতার দোহাতে অবস্থান করতেছি। কাতার দোহা এয়ারপোর্টে আমরা আছি। এখান থেকে আমরা ইস্তাম্বুলের কানেক্টিং ফ্লাইট ধরবো, দেন হচ্ছে আমরা হচ্ছে ইস্তাম্বুলে আমাদের 4 ঘন্টা একটা লে ওভার আছে, 4 ঘন্টার লে ওভার শেষ করে দেন হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে রোমানিয়াতে চলে যাব। তো আমি যদি একটু কাতার এয়ারপোর্টে একটু ভিউ দেখাই, দেখতে পারবেন কতটা জোস।
এই তো হচ্ছে কাতার এয়ারপোর্ট। বাইরে আরও আছে, বাইরের অংশটুকু আমরা দেখাতে পারি নাই কারণ আমাদের হাতে সময় খুবই কম। কানেক্টিং ফ্লাইট যেহেতু দ্রুত আমাদের হচ্ছে এখান থেকে ইস্তাম্বুলের ফ্লাইটটা ধরতে হবে। ঠিক আছে, আমরা দৌড়ের উপরে আছি রাইট নাও, লিটারালি দৌড়ের উপরে আছি। দিল্লি থেকে দোহার ফ্লাইট থেকে নেমেই আবার নতুন করে মনে করেন সিকিউরিটি চেক করে এখন হচ্ছে যাচ্ছি ইস্তাম্বুলের ফ্লাইট ধরতে। সো যাই, আগে ফ্লাইটটা ধরি, পরে কথা হবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত গেটের সামনে এসে পৌঁছে গিয়েছি। C9 হচ্ছে আমাদের বোর্ডিং পাসের গেট। 5 থেকে 10 মিনিটের মধ্যে হচ্ছে বোর্ডিং শুরু হয়ে যাবে। এইখানে যে বড় বড় স্ক্রিনগুলো আছে, স্ক্রিনগুলোতে তাই দেখাচ্ছে আর কি। 5 থেকে 10 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। তো এর মধ্যে আমরা একটু বসবো কিংবা ঘোরাফেরা করবো, ঘোরাফেরা করে একটু দেখি কাতার দোহার এয়ারপোর্ট। অনেক বড় একটা এয়ারপোর্ট, ঠিক আছে। অলরেডি আমরা ভুল করে একটা সাইডে চলে গেছিলাম। আমাদের হচ্ছে C9-এ হচ্ছে আমাদের বোর্ডিং শুরু হবে, কিন্তু বড় স্ক্রিনে দেখাচ্ছিল হচ্ছে B10-এ। সো আমরা B10-এ চলে গেছিলাম, ওইখান থেকে আবার হচ্ছে আমরা ঘুরে C9-এ আসছি। এখন হচ্ছে এইখান থেকে বোর্ডিংটা নিয়ে দেন হচ্ছে আমরা প্লেনে উঠে পড়বো ইস্তাম্বুলের উদ্দেশ্যে। আর এইখানে হচ্ছে আমাদের এক ইন্ডিয়ান ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাইও হচ্ছে রোমানিয়া যাবে। ভাইজি এ খাইতে তো হ্যালো ব্রো। ভাইও হচ্ছে রোমানিয়া যাবে। ভাই অলরেডি রোমানিয়াতে 10 বছর ছিল, 10 বছর থেকে দেন ইন্ডিয়াতে আসছে। ইন্ডিয়াতে হচ্ছে 1 বছর ছিল, 1 বছর থেকে এখন আবার হচ্ছে রোমানিয়া যাচ্ছে। তো কাকতালীয়ভাবে ভাইয়েরও হচ্ছে আমাদের মতো পলিশ এয়ারলাইন্সের বিমানটা মিস বলতে হচ্ছে ওনারা আমাদের ঢুকতে দেয় নাই, আমাদের বোর্ডিং করে নাই। তো ওইখান থেকেই ভাইয়ের সাথে আমাদের পরিচয় এবং আমরা একসাথে আসতেছি। ভাই হচ্ছে আমাকে ভাই যে কোকোনাট ওয়াটার দিল খাইতে, ঠিক আছে, ভাইয়ের সাথে আমাকেও দিছে। সো এখন আমরা হচ্ছে বোর্ডিংয়ের জন্য একটু বসে যখন বোর্ডিং শুরু হবে আমরা বোর্ডিংয়ের জন্য চলে যাব আর কি। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি দোহা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে কাতার এয়ারলাইন্সের আরেকটা প্লেনে উঠে পড়েছি ইনশাল্লাহ। এখান থেকে এখন সরাসরি 4 ঘন্টার একটা ফ্লাইট হবে, 4 ঘন্টা সামথিং একটা ফ্লাইট হবে ডিরেক্ট ইস্তাম্বুলে হচ্ছে আমাদের 4 ঘন্টার একটা লেওভার আছে। দেন ওইখান থেকে 1 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট হচ্ছে আমাদের রোমানিয়া আর কি। একটু হই হলো শুনতে পারবেন কারণ হচ্ছে এখানে অলরেডি সবাই উঠতেছে, দেখতে পারবেন এখানে সবাই হচ্ছে মাত্র বোর্ডিং করতেছে। আমরা অলরেডি উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক, এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই হয়েছে, যদিও ইন্ডিয়া থেকে একটু ঝামেলা হয়েছিল, বাকি সব কিছু ঠিকঠাক হয়েছে। বাকি সবগুলো যেন ঠিকঠাক হয় আর কি, ইস্তাম্বুল থেকে রোমানিয়া পর্যন্ত যাতে সব কিছু ঠিকঠাক মতো হয়। ঠিক আছে, দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ এই মাত্রই হচ্ছে আমরা ইস্তাম্বুলে এসে পৌঁছালাম। এইটাই আমাদের বিমানটা ছিল কাতার এয়ারওয়েজের। আমাদের এখন ইস্তাম্বুলে 4 ঘন্টার একটা লেওভার আছে। 4 ঘন্টা লেওভার শেষে হচ্ছে আমরা রোমানিয়াতে যাব। এইখান থেকে রোমানিয়ার দূরত্ব 1 ঘন্টা 45 মিনিটের একটা ফ্লাইট আর কি, খুব একটা টাইম লাগবে না আশা করি। কিন্তু এই 4টা ঘন্টায় হচ্ছে এখন আবার একটু বেশি সময় মনে হচ্ছে, কারণ অনেক কাছাকাছি চলে আসছি তো এর জন্য আর সহ্য হইতেছে না আর কি, ব্যাপারটা হয়েছে এরকম। আলহামদুলিল্লাহ এমনিতে কোনো প্রবলেম হয় নাই পুরো যাত্রায়। ইন্ডিয়াতে যতটুকু একটু প্রবলেম হয়েছে অতটুকুই, তাছাড়া ইনশাল্লাহ বাকি পুরো যাত্রাটাই মোটামুটি স্মুথলি আসছি আমরা, আমাদের কোনো প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ। এই তো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন ক্রস করে আবার নতুন করে ইমিগ্রেশন নিয়ে দেন 4 ঘন্টা আমরা ওয়েট করব, তারপরে হচ্ছে রোমানিয়া। ওকে, আমরা রোমানিয়ার প্লেনে উঠে আবার হচ্ছে কথা বলবো ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ আমরা অলরেডি হচ্ছে রোমানিয়ার জন্য বোর্ডিং করে ফেলেছি এবং রোমানিয়ার জন্য বিমানে উঠে গিয়েছি। একদম ছোট একটা বিমান, আমাদের বাংলাদেশে যে বিমান বাংলার যে ছোট ছোট প্লেনগুলো যেগুলো ডোমেস্টিক যে ফ্লাইটগুলো হয় ওরকম একটা বিমান ইস্তাম্বুল থেকে রোমানিয়ার জন্য। কারণ খুব ছোট একটা ফ্লাইট, 1 ঘন্টা 35 মিনিট একটা ফ্লাইট। এখন লোকাল টাইম হচ্ছে 11টা সামথিং বাজে এবং বাংলাদেশি টাইম 2টার উপরে বাজতেছে। আমাদের পৌঁছাতে এবং বোর্ডিং ক্রস করতে করতে মোটামুটি 1টার মতো বেঁচে যাবে। ঠিক আছে, এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো প্রবলেম হয়নি। দেখা যাক বাকি কি হয়। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে উইন্ডো সিট পাইছি, যদিও রাত, তারপর দেখি কিছু শর্ট নেওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ এই মাত্রই স্বপ্নের দেশ রোমানিয়াতে মাত্রই পা রাখলাম। আমার সাথে আছে হালিম ভাই। আমরা মাত্রই রোমানিয়াতে আসলাম। আমাদের এয়ারলাইন্স ছিল এটা, কারণ ইস্তাম্বুল থেকে আমরা এখানে আসলাম। এখন ইমিগ্রেশনের জন্য যাবো, আমাদের চলে আসছে। আমরা ইমিগ্রেশন ক্রস করে পরে কথা বলছি আর কি। আলহামদুলিল্লাহ গতকাল রাত 3টার মতো বেজে গিয়েছিল, 3টার বেশি বেজে গিয়েছিল আমাদের রোমানিয়া পৌঁছাইতে। এর জন্য রাতে আর কোনো ভিডিও করিনি, কিংবা এয়ারপোর্টের বাইরেও আর কোনো ভিডিও করা হয়নি। এরকম আমরা যেখানে আছি সেখানে গিয়েও এরকমভাবে ভিডিও করা হয়নি। আর যে সকাল সকাল আমরা বের হয়ে হচ্ছে সিম নিলাম মাত্র। সিম নিয়ে হচ্ছে এখন আবার আমরা ব্যাক করতেছি আমরা যেখানে আছি আর কি, আমাদের কোম্পানির যে ডরমিটরি সেখানেই হচ্ছে আমরা ব্যাক করতেছি। এই তো হচ্ছে রোমানিয়া। এখানে অনেক ঠান্ডা ভাই, কালকে রাতে তো 6 ডিগ্রি ছিল। তো আমাকে যারা রিসিভ করতে আসছিল ওরা বলতেছে যে 6 ডিগ্রি তো এখনও তাও মোটামুটি স্বাভাবিক আছে, আরও আস্তে আস্তে আরও নাকি কমবে এবং স্নোফলও হবে। এই হচ্ছে রোমানিয়ার বাড়ি, রাস্তাঘাট সুন্দর। আবার কিছুটা আমাকে মনে করেন বাংলাদেশের মতো ভাইব দিচ্ছে, কারণ আমরা একটু রুরাল এরিয়ার মধ্যে আছি। বুকারেস্ট সিটি থেকে 40 থেকে 45 মিনিট ড্রাইভ করে আসতে হয় আমাদের এই এরিয়াতে, ক্রায়োভা। আমাদের আগে যে ফ্যাক্টরিটা ছিল সেটা হচ্ছে বুকারেস্ট সিটির মধ্যে ছিল। 4-5 মাস আগে হচ্ছে এই এরিয়াতে নিয়ে আসছে। তো এখন আমরা যাচ্ছি আর কি বাসার দিকে। এই তো রোমানিয়া, অনেক কষ্টের ফল। ঠিক আছে, আর এখানকার বাসা বাড়িগুলো একটু কেমন কেমন যেন নতুন নতুন লাগতেছে, নেপালের ভাইব দেয় অনেকটা। ঠিক আছে, দেখেন অনেকটা নেপালের ভাইব দিবে। আর এই হচ্ছে আমি। So, Allah Hafiz.